হ্যালো, ওয়েলকাম টু নোটবুক অফ সলিউশনস। আজকে আমরা ফিজিক্স সেকেন্ড পেপার এইচএসসি 2026-এর এমসিকিউ প্রশ্নগুলো আলোচনা করব এবং প্রতিটা এমসিকিউর প্রশ্নের সঠিক উত্তরের সাথে কেন সঠিক উত্তর এটা হলো তার ব্যাখ্যাও থাকবে। আশা করি তোমরা পুরোটা সময় আমার সাথে থাকবে। শুরুতে আসি প্রথম প্রশ্নে। গ্যালভানোমিটারের তড়িৎ বর্তনীতে শান্ট ব্যবহার করার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? এর আগে অবশ্যই আমাদের গ্যালভানোমিটারের যে তড়িৎ বর্তনী সেটা দেখতে হবে। তাহলে তড়িৎ বর্তনীটা আগে এঁকে নিই। তাহলে এই হলো আমাদের বর্তনী, গ্যালভানোমিটারের বর্তনী। গ্যালভানোমিটারের সাথে সাধারণত সমান্তরালে বা প্যারালালি একটা ছোট মানের রোধ যুক্ত করা হয়। এই ছোট মানের রোধটাকে আমরা সাধারণত বলি শান্ট। এখন এই শান্ট ব্যবহার করার উদ্দেশ্যটা কি? আমাদের যখন বর্তনীতে তড়িৎ প্রবাহ অনেক বেড়ে যায় তখন দেখা যায় যে এই পুরো তড়িৎ প্রবাহটা যদি আমাদের গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে হয় তাহলে কি হতে পারে, আমাদের গ্যালভানোমিটারটা নষ্ট হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে আমরা কি করি যে আমরা সমান্তরালে একটা শান্ট ব্যবহার করি। এটা একটা ছোট মানের রোধ ব্যবহার করলে কি হয়, আমাদের বর্তনীর যে মোট তড়িৎ প্রবাহ সেই তড়িৎ প্রবাহ দুই ভাগে ভাগ হয়ে যায়। তাহলে আমরা লিখতে পারি I ইকুয়ালস টু আইজি প্লাস আইএস। আইজি হচ্ছে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কতটুকু বিদ্যুৎ প্রবাহ হয় এবং আইএসটা হলো শান্টের মধ্যে দিয়ে কতটুকু বিদ্যুৎ প্রবাহ হয়। ওহমের সূত্র অনুযায়ী আমরা জানি যে রোধের মান এবং তড়িৎ প্রবাহের মান একটা আরেকটার ব্যস্তানুপাতিক বা ইনভার্সলি প্রপোর্শনাল। তার মানে এখানে যদি এই শান্টের মান ছোট হয় তার মানে রোধের মান ছোট, এবং রোধের মান ছোট হলে আমরা জানি কি বিদ্যুৎ প্রবাহের মানটা বড় হয়। তাহলে আমাদের উদ্দেশ্যই এটা যে আমরা ছোট মানের একটা রোধ সমান্তরালে যুক্ত করব যাতে এই টোটাল তড়িৎ প্রবাহের একটা বড় অংশ শান্টের মধ্য দিয়ে প্রবাহ হয়। শান্টের মধ্য দিয়ে যখন বেশি তড়িৎ প্রবাহ হবে তখন গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ কম হবে। তার মানে আমরা গ্যালভানোমিটারটিকে অতিরিক্ত তড়িৎ প্রবাহের হাত থেকে রক্ষা করতে পারবো। তাহলে আমাদের সঠিক উত্তর গ্যালভানোমিটারের বিদ্যুৎ প্রবাহ কমানোর জন্যই আমরা শান্ট ব্যবহার করি। এবার আসি দ্বিতীয় প্রশ্নে। দ্বিতীয় প্রশ্নে বলছে উদ্দীপকের আলোকে 2 এবং 3 নং প্রশ্নের উত্তর দাও। তাহলে এখানে একটা বর্তনী দেওয়া আছে। 2 নং প্রশ্নে বলছে এই বর্তনীর তুল্য রোধ বের করো। বর্তনীর তুল্য রোধ বের করার জন্য আমরা দেখব যে আমাদের যে রোধগুলা বা রেজিস্টারগুলা সেগুলো কিভাবে আছে। যেমন 12 এবং 10 এই দুটো রোধ এখানে কি সমান্তরালে বা প্যারালালি যুক্ত আছে। তাহলে শুরুতে আমরা এই দুইটার তুল্য রোধ বের করে নেব। আমরা জানি সূত্র কি 1/RP, যেটা হচ্ছে আমাদের তুল্য রোধ, ইকুয়ালস টু যেই রোধগুলো এখানে এরকম প্যারালালি বা সমান্তরালে যুক্ত আছে তাদের প্রতিটার মানকে লিখতে হয় 1/12 প্লাস 1/10। তাহলে এইখান থেকে আমরা সমাধান করব। সমাধান করলে আমরা এইটুকু অংশের রোধ পাবো 5.45 ওহম। এবার এই অংশটির সাথে আমরা দেখতে পাচ্ছি 10 ওহম এবং এই 10 ওহম এই দুটো কি শ্রেণীতে বা সিরিজে যুক্ত আছে। তার মানে কি আমরা এই 5.45-এর সাথে এই 10 দুটোকে যোগ করে দিব। আমরা জানি শ্রেণী সমবায়ে থাকলে বা সিরিজে থাকলে যোগ করে দিতে হয়। তাহলে আমাদের এবার তুল্যরোধ হবে 10 যোগ 5.45 প্লাস আবার সেই 10। তাহলে এখান থেকে আমাদের মোট আসবে হচ্ছে 25.45 ওহম। তাহলে আমাদের সঠিক উত্তর হবে ঘ। এবার আসি তৃতীয় প্রশ্নে। তৃতীয় প্রশ্নে বলছে চিত্রে প্রদর্শিত বর্তনীতে প্রবাহ মাত্রা I1 কত হবে। তার মানে I1টা কোথায়? I1টা এই যে 12 ওহমের মধ্যে দিয়ে যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহ হচ্ছে সেটা। তাহলে I1টা বের করার আগে আমরা একটা কাজ করে নিতে পারি, এই আইটা বের করে নিই, কারণ এই আই এখানে এসে দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে, I1 এবং I2। তাহলে আমরা বের করবো কিভাবে? এই যে আমরা 2 নং প্রশ্নে যে তুল্য রোধটা বের করেছিলাম 25.45 সেটা ব্যবহার করব, এবং এই যে আমাদের এখানে একটা ব্যাটারি আছে, একটা কোষ আছে, সেই কোষের ভোল্টেজটা দেওয়া আছে, এই ভোল্টেজটা আমরা ব্যবহার করব। আমরা ওহমের সূত্র অনুযায়ী জানি I ইকুয়ালস টু V/R। এই ভি এর জায়গায় বসাবো এই 9 এবং আর এস এর জায়গায় বসাবো আমরা 2 নং থেকে যে তুল্য রোধটা বের করেছিলাম সেটা। তাহলে এখান থেকে আমাদের এই বর্তনীর মোট তড়িৎ প্রবাহ আসবে 0.354 অ্যাম্পিয়ার। এবার আমরা আসবো এই দুটো অংশে। এই দুটো অংশে আমরা কি দেখতে পাচ্ছি, কারেন্ট ভাগ হয়ে যাচ্ছে দুইটা ভাগে, এবং এরা কি সমান্তরাল দুইটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে। তাহলে এরকম যখন একটা কারেন্ট এসে দুই ভাগে ভাগ হয়ে যায় তখন আমরা এখানে কারেন্ট ডিভাইডার রুল প্রয়োগ করতে পারি। কারেন্ট ডিভাইডার রুল অনুযায়ী আমাদের বের করতে হবে I1। তাহলে আমরা যখন I1 নিব তখন আমরা সূত্রটা কি I1 ইকুয়ালস টু R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2 ইন্টু I। এই R2টা কত? এই R2টা হলো এই যে দুটো সমান্তরাল লাইন আছে, এই সমান্তরাল লাইনে আমি যেটার মধ্যে দিয়ে বিদ্যুৎ বের করছি তার বিপরীত কারেন্ট রোধটা। তাহলে বিপরীত রোধটা এখানে কত? 10। তাহলে এখানে R2 এর জায়গায় বসবে 10 ওহম।
আর নিচে বসবে কি R1 + R2, তার মানে এখানে সমান্তরালে যেই দুটো রোধ আছে এই দুটো রোধই নিচে এভাবে বসে যাবে। আর এই আইটা কত, এই যে বর্তনীর মধ্যে দিয়ে মোট যেই পরিমাণ বিদ্যুৎ প্রবাহ হয় সেটা। তাহলে আমরা সবগুলোকে সূত্রে বসাবো এবং ক্যালকুলেটরে হিসাব করব। তাহলে এখান থেকে আসবে 0.161 অ্যাম্পিয়ার। আমরা যদি এখন অপশনগুলো দেখি তাহলে আমাদের 1 নংয়ের সাথেই মিলে যাচ্ছে 0.16, তার মানে আমাদের সঠিক উত্তর হলো 3 ক। এবার আমরা আসি 4 নম্বরে। অনুভূমিকভাবে ঝুলানো একটি দণ্ডচুম্বক উত্তর দক্ষিণ বরাবর থাকতে চায়, কারণ সেই বরাবর লব্ধি বল শূন্য হয়, লব্ধি টর্ক শূন্য হয়, বলরেখাগুলো সমান্তরাল হয়। তাহলে আমরা একটা একটা করে যে অপশন সেগুলো দেখি। তাহলে আমরা যদি আমাদের পৃথিবীটা কি একটা ভূচুম্বক, আমরা ভূচুম্বক ক্ষেত্রে যদি একটা দণ্ডচুম্বককে মুক্তভাবে ঝুলিয়ে দিই তাহলে দেখা যায় তার যে দুটা মেরু, উত্তর মেরু এবং দক্ষিণ মেরু, এই দুটো মেরুতেই সমান কিন্তু বিপরীতমুখী চৌম্বক বল কাজ করে, যার ফলে কি হয়ে যায়, আমাদের লব্ধি বলটা অবশ্যই শূন্য হয়ে যাবে। তার মানে আমাদের প্রথমটি অবশ্যই সঠিক। এবার এই যে যখন লব্ধি বলটা শূন্য হয়ে যায় তখন লব্ধি বলের কারণে এখানে একটা টর্ক সৃষ্টি হয়। এই টর্কের কাজটি কি, চৌম্বকটাকে ঘুরিয়ে সে আমাদের যে ভূচৌম্বক, সেই ভূচৌম্বক ক্ষেত্রের সাথে একদম সমান্তরালে তাকে নিয়ে আসে। সমান্তরালে যখন নিয়ে আসবে তখন আমাদের চৌম্বকটি উত্তর দক্ষিণ বরাবর স্থির হয়ে যায়। স্থির হয়ে গেলে তখন তার উপর আমাদের লব্ধি টর্কটাও শূন্য হয়। তার মানে আমাদের 1 এবং 2 দুইটাই সঠিক। এবার আসি 5 নম্বর প্রশ্নে। 10⁻³ টেসলা, তার মানে এটা কি আমাদের বি এর মান, আমরা বি ইকুয়ালস টু লিখে নেব 10⁻³ টেসলা। চৌম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে স্থাপিত একটি তার, তাহলে তার যেহেতু লম্বভাবে স্থাপিত চৌম্বক ক্ষেত্রের সাথে, তাহলে আমাদের থিটা হবে কি 90 ডিগ্রি। এই সোজা তার দিয়ে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হচ্ছে, তাহলে আই হচ্ছে আমাদের 5 অ্যাম্পিয়ার। আমাদের বের করতে বলছে তারটির একক দৈর্ঘ্যের উপর কত বল অনুভব করবে। তাহলে একক দৈর্ঘ্য মানে কি, যে বল ভাগ দৈর্ঘ্য, তাহলে আমরা একক দৈর্ঘ্যে কতটুকু বল সেটা পাবো। এখন আমাদের এখানে যা যা দেওয়া আছে, আমাদের দৈর্ঘ্য নিয়ে কাজ করতে হবে, চৌম্বক ক্ষেত্র নিয়ে কাজ করতে হবে, তড়িৎ প্রবাহ নিয়ে কাজ করতে হবে, এবং চৌম্বক ক্ষেত্র এবং তারের মধ্যে যতটুকু কোণ সেটা নিয়ে কাজ করতে হবে। সেক্ষেত্রে আমরা জানি আমাদের সূত্র F = BIL sin θ। তাহলে আমরা কি করব, আমরা এই সূত্র থেকে এটাকে F/L আকারে ভাগ করে নিব। তাহলে আমরা এই সূত্র থেকে পাই F/L = BI sin θ। বি এর মান জানি, আই এর মান জানি, থিটার মান জানি, সবগুলো সূত্রে বসিয়ে দিব। বসিয়ে দিলে এখান থেকে পাবো 5 × 10⁻³ নিউটন। তাহলে আমাদের সঠিক উত্তর হবে গ।